সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক, সহযোগিতায় এখনো শিক্ষার্থীরা। কর্মচাঞ্চল্য ফিরছে সব থানায়, পুলিশ কাজে ফেরায় জনমনের স্বস্তি। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো রেলপথ। আজ চলছে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। প্রথম দিনে যাত্রী সংখ্যা কম, খুশি সবাই। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বিএনপি। নীলফামারীতে মির্জা ফখরুল, বিশৃঙ্খলা নয়, নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান। এবং কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় সেচ সংকটে দিনাজপুরের চাষিরা ব্যাহত আমন আবাদ। চাহিদা পূরণে জেলা জুড়ে বসানো হচ্ছে ৩৬,০০০-এর বেশি পাম্প। বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আবারও কর্মচাঞ্চল্য বাড়তে শুরু করেছে রংপুরের থানাগুলোতে। এছাড়া ট্রাফিক পুলিশও কাজে যোগ দেয়ায় শৃঙ্খলা ফিরেছে নগরীতে। তবে বিশ্লেষকরা বলছেন, ভাবমূর্তি ফেরাতে জনসেবায় গুরুত্ব দিতে হবে বাহিনীটির সদস্যদের। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে আবারও পুলিশের গৌরবময় ইতিহাস ফেরাতে চান তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বিরতি কাটিয়ে আবারও মাঠে পুলিশ সদস্যরা, তবে এখনও শিক্ষার্থীরা সহায়ক হিসেবে রয়েছেন তাদের পাশে। শুধু নগরীর শৃঙ্খলাই নয়, এমনকি নাগরিক নিরাপত্তা নিশ্চিতেও গেল কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করেছেন শিক্ষার্থীরা। জানান, দেশের প্রয়োজনে এটি তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। দেশের এই অস্থিতিশীল পরিবেশের কারণে সাধারণ মানুষ যানজটের মুখে পড়তেছে, সেক্ষেত্রে আমরা তাদের সাহায্য করার জন্য এখানে নেমেছি। সড়ক আইন শৃঙ্খলাটা সেটা যদি নিরাপদ এবং সুনির্দিষ্টভাবে সচল থাকে, তা সেজন্য আমরা আমাদের এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি। কয়েকদিন ধরে থানাগুলোর কার্যক্রমে গতি না থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, জনগণকে সাথে নিয়ে হারানো গৌরব ফেরাতে সম্মিলিতভাবে কাজ করবেন তারা। জনগণের মধ্যে যাতে আস্থা ফিরে আসে, এই কারণে জনগণকে আমরা করতেছি যে আমরা আমাদের পুলিশ যে তাদের যে একটা অতীতে যে একটা নেগেটিভ ধারণা ছিল পুলিশ সম্পর্কে, সেখান থেকে যেন জনগণের জন্য ধারণাটা বের হয়ে আসে। আর বিশ্লেষকরা মনে করেন, ভাবমূর্তি ফেরাতে সত্যিকার অর্থেই পুলিশ বাহিনীকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। প্রশাসনকে নিয়ে যেন আমরা দলবাজি না করি, দলের জন্য হীন স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত না হই, আমাদেরকে সেই জায়গাটায় খেয়াল রাখতে হবে। জনগণের সেবক হয়ে তাদেরকে সত্যিকার অর্থে কাজ করতে হবে। এখানে কোনো অন্যায় অবিচার করা যাবে না। ৬ আগস্ট থেকে কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ কয়েক দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পুলিশের কার্যক্রম নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাইবান্ধার সদর থানায় আছেন সহকর্মী বিপ্লব ইসলাম ও দিনাজপুর শহরের হাসপাতাল রোড এলাকায় আছেন গোলাম নবী দুলাল। প্রথমেই যাচ্ছি বিপ্লবের কাছে। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে গতকাল কিন্তু গাইবান্ধা পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে গাইবান্ধার যে ৭টি থানা এবং 7টি পুলিশ তদন্ত কেন্দ্র, এগুলো কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। একটু জানিয়ে রাখি যে সকালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পরপরই কিন্তু যে সেবা প্রত্যাশী মানুষজন, যারা আইনি সেবা প্রত্যাশী, তারা কিন্তু বিভিন্ন থানায় আসতে শুরু করেছেন। আমি আছি গাইবান্ধা সদর থানায়। আমরা আজকের পরিসংখ্যান যদি বলি, যে সকাল থেকে কিন্তু এখানে 10টি সাধারণ ডায়েরি করেছেন সাধারণ জনগণ এবং 7টি অভিযোগ কিন্তু তারা এসে করেছেন। আমরা এই কয়েকদিন দেখেছি যে থানার ক্যাম্পাস কিন্তু তাদের নিয়ন্ত্রণে থাকলেও এবং একেবারে জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত থাকলেও গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে যারা সেবা প্রত্যাশী তারা কিন্তু থানায় আসছেন এবং তাদের যে অভিযোগ, তাদের যে জিডি, সেটি কিন্তু করার সুযোগ পাচ্ছেন। পুলিশ সুপার আমাকে যেটি জানিয়েছেন যে কয়েকদিনের যে স্থবিরতা ছিল, জনগণের মনে যে ভয় সংকট ছিল, সেটি কাটিয়ে কিন্তু তারা যেটি বলছেন যে যারা সেবা প্রত্যাশী, যাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যারা মামলা করতে চান বা যারা জিডি করতে চান, যারা পুলিশের সেবা নিতে চান, তাদের কিন্তু স্ব থানায় আসার তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে আসলে থানায় অভিযোগ এবং সাধারণ ডায়েরি সহ যাবতীয় কার্যক্রম শুরু হলেও কিন্তু যেটি একেবারে মাঠ পর্যায়ের অভিযান, সেটিও কিন্তু এখনও তেমনভাবে আজ পর্যন্ত শুরু হয়নি। বিশেষ ক্ষেত্রে যে অভিযানগুলির
প্রয়োজন হচ্ছে সেই সকল অভিযানগুলো কিন্তু গাইবান্ধা যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর সহায়তায় কিন্তু পরিচালিত হচ্ছে। তা যদি বলি যে গাইবান্ধায় যে পুলিশের কার্যক্রম এটি শুরু করার পরে কিন্তু জনমনে একটি স্বস্তি এসেছে এবং মানুষজন কিন্তু তাদের যে কাজকর্ম সেটি নির্বিঘ্ন করতে পারছেন। এই ছিল গাইবান্ধার থানার কার্যক্রমের সার্বিক অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী দুলাল, আমরা জানবো সেখানকার খবর। দিনাজপুরের সড়কগুলোতে আমরা যানবাহন চলাচলের যে স্বাভাবিক একটা অবস্থা ফিরে এসেছে সেটা আমরা লক্ষ্য করছি। গতকাল থেকে কিন্তু ট্রাফিক পুলিশ দিনাজপুরের এই সড়কগুলোতে যানবাহন বা আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা দায়িত্ব পালন শুরু করছেন। আমি এই মুহূর্তে হাসপাতাল রোডের মধ্যে রয়েছে, এখানে দেখছি যে ট্রাফিক পুলিশের পাশাপাশি যারা সাধারণ শিক্ষার্থী তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন, কারণ দীর্ঘ 8 দিন পরে তারা কিন্তু গতকাল থেকে যে দায়িত্ব পালন করছেন তারা আপনার খুব সুন্দরভাবে কিন্তু এই যে শহরের যে আপনার যানবাহন চলাচলের যে একটা শৃঙ্খলতা তারা ফিরিয়ে এসেছে। আর দীর্ঘ সময় ধরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু আপনার সে দায়িত্ব পালন করেছেন। ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে একসময় ট্রাফিকরা তাদের দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করা সাধারণ ছাত্র এবং শিক্ষার্থীরা কিন্তু তারা এই রাস্তায় তার দায়িত্ব পালন করেছেন। এখানকার যিনি দায়িত্বে রয়েছেন টিআই আতাউর রহমান, তার সঙ্গে কথা বলেছিলাম। দিনাজপুর শহরের বিভিন্ন পয়েন্টের ট্রাফিকরা কিন্তু তাদের পোশাক পরিহিত অবস্থায় যানবাহন রক্ষায় তারা দায়িত্ব পালন করছেন এবং 71 জন আপনার ট্রাফিক রয়েছেন এবং 28 জন কর্মকর্তা রয়েছেন যারা সার্বক্ষণিকভাবে দায়িত্ব রয়েছেন এবং সুন্দরের দায়িত্ব পালন করানোর কারণে যানবাহন চলাচল কিন্তু একটা সুশৃঙ্খলভাবে তারা এখানে তারা চলাচল করছেন। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার যেটা বলেছেন যে এই রীতিমতো থানাগুলোতেও কিন্তু আপনার তারা পুলিশ এবং তারা দায়িত্ব পালন করছে এবং সাধারণ মানুষের মধ্যে একটু আস্থার জায়গায় ফিরে এসেছে। অনেকে এখন থানাও যাচ্ছেন, সেখানে তাদের যে অভিযোগগুলো সেখানে তারা দায়ের করছেন। এবং এই যে ট্রাফিক ব্যবস্থা আপনাকে বলে রাখি যে বিশেষ করে আপনার বাস টার্মিনাল, ফুলবাড়ি মোড়, কলেজ মোড়, হাসপাতাল মোড়, লিলির মোড়, এই জায়গাগুলোতে সবচেয়ে বড় পয়েন্ট। সেখানে যানবাহন চলাচলের যে একটা আপনার যানজট লেগেই থাকতো সেটা অনেকাংশে এখন অনেক সুন্দরভাবে তারা হয়েছেন। এবং আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে যে ট্রাফিকের ব্যবস্থার তাদের যে ব্রিফিং দেওয়া হয়েছে এখানকার টিআই, তিনি বলেছেন যে কোনো সময় আর কোনো সমস্যার সৃষ্টি হবে না এবং ট্রাফিকরা তাদের যে দায়িত্ব তারা পালন করছেন এবং সবাইকে আমরা দেখছি যে সুন্দর এবং সুষ্ঠুভাবে তারা এই সড়কে যে যোগাযোগের বিষয় বা আবার বিভিন্ন যানবাহন যে চলাচল করছে ট্রাফিক আইন মেনেই কিন্তু আপনার শহরে এখানে চলছেন। কারণ দিনাজপুর আমরা জানি যে ছোটোখাটো যানবাহন সহ এখানে কিন্তু হাজার হাজার যানবাহন রয়েছে। সেই জায়গাটায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমরা আরেকটা বিষয় বলে রাখি, যেখানে গার্লস গাইড এবং স্কাউট তারাও কিন্তু দায়িত্ব তারা পালন করছেন এই ট্রাফিকদের সঙ্গে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এইসব যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা সাধারণ শিক্ষার্থীদেরও কিন্তু তারা বিভিন্নভাবে খাবার পানি এই তাদের সহযোগিতা করছেন। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে এখানকার যারা ট্রাফিক রয়েছেন তারা বলছেন যে এটা যে তাদের মধ্যে যে একটা ভীতি কাজ করছিল সেটা কিন্তু এখানে নাই। সাধারণ মানুষ তাদের সঙ্গে রয়েছেন এবং সবাই ট্রাফিকদের সহযোগিতা করছে। তো আমার কাছ থেকে ট্রাফিক ব্যবস্থার সর্বশেষ এই ছিল। পুলিশের কার্যক্রমের সবশেষ জানতে সরাসরি ছিলাম গাইবান্ধা এবং দিনাজপুরে। বিভাগীয় সময় আরও থাকছে। উৎপাদন বন্ধ থাকায় শত কোটি টাকা ক্ষতির মুখে নীলফামারীর রফতানিমুখী শিল্প। ঋণ আর শ্রমিকদের বেতন পরিশোধে হিমশিম খাচ্ছে মালিক পক্ষ। সরকারের সহযোগিতার দাবি। দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। প্রায় 1 মাস পর প্রাণ ফিরেছে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে। বিকাল 3:30টার দিকে পঞ্চগড় থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে কমিউটার ট্রেন কাঞ্চন। তবে প্রথম দিনে যাত্রী সংখ্যা কম হলেও চালু হওয়ায় খুশি সবাই। নতুন সরকার একটি যাত্রী মাধ্যম রেল গড়ে তুলবে এমন প্রত্যাশার সুবিধাভোগীদের। আগামী 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 13/8/2024 তারিখ থেকে লোকাল, কমিউটার এবং মেল ট্রেন চলাচল করতেছে। রেলের কর্তৃপক্ষের
সুদৃষ্টি বিবেচনায় 15 তারিখ থেকে আন্তঃনগর ট্রেনসমূহ যথারীতি চলাচল করবে। এই মুহূর্তে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিগত কয়েক সপ্তাহ ধরে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে রেল সেবা সুরক্ষিত রাখতে কর্তৃপক্ষ রেল ব্যবস্থা বা রেল যাতায়াত বন্ধ রাখলেও কিন্তু আজকে থেকে কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে দেশের বিভিন্ন স্টেশনে রেল চলাচল শুরু হলেও কিন্তু যে আন্তঃনগর ট্রেন সার্ভিস রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমি জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে। এটি দেশের সর্ববৃহৎ দূরত্বের স্টেশন। এখান থেকে কিন্তু আজকে যে লোকাল ট্রেন সার্ভিস রয়েছে কাঞ্চন কমিউনিটি ট্রেন সার্ভিস, যেটা দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত যাওয়ার কথা রয়েছে, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তাদের যাত্রা শুরু করবে। এর মধ্য দিয়ে আজকে থেকে কার্যক্রম শুরু হবে এবং আগামী 15 তারিখ থেকে যে আন্তঃনগর ট্রেন সার্ভিস রয়েছে আন্তঃনগর ট্রেনগুলো সেগুলো কিন্তু চলবে। আমি আরেকটি বিষয় বলে রাখি যে বিগত কয়েকদিন ধরে ট্রেন না চলায় কিন্তু এই স্থানটিতে একটি ভুতুড়ে অবস্থা ছিল। তবে আজকে কিছু মানুষ দেখা যাচ্ছে এবং অনেকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু বের হয়েছেন। আমরা এখানে যারা যাত্রী রয়েছে তাদের সাথেও কথা বলেছি। যাত্রীরা বলছেন যে বিগত কয়েকদিনের তুলনায় আজকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় কিন্তু তাদের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে। তারা বলছে যে সড়ক পথের চেয়ে নিরাপদে রেল ব্যবস্থা হয় কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন এই রেলে যাতায়াতের জন্য। তো সে কারণে তারা এই রেলটা আজকের যে কার্যক্রম শুরু হয়েছে এটার কারণে কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের কাছে দাবি তুলেছেন যে রেল ব্যবস্থাটা যেটি রয়েছে সেটাকে যেন আরো উন্নত করা হয়, এই দাবি তুলেছেন। আমি আরেকটি বিষয় বলে রাখি যে রেল সেবা কিন্তু নিশ্চিত করতে কিন্তু বিগত যে সরকার ছিল তারা যে কার্যক্রম করছে এবং বর্তমান যে যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছে কিন্তু কর্তৃপক্ষ বারবার দাবি তুলেছেন যে যে সকল ঘাটতি রয়েছে সেগুলো যেন পূর্ণ করা হয়। এবং আরেকটি বিষয় বলে রাখি যে পঞ্চগড়ের আগামী 15 তারিখ থেকে কিন্তু পূর্ণাঙ্গভাবে যে পঞ্চগড় থেকে 5টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে, এর মাধ্যমে কিন্তু পূর্ণাঙ্গভাবে তাদের রেল কার্যক্রম শুরু হবে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে রেল চলাচলের সর্বশেষ খবর। রেল চলাচলের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে। কোনো হিংসা বিদ্বেষ নয়, অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো হামলা হলে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবে। এর আগে বেলা 11:30টার দিকে মির্জা ফখরুল সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে শহরের স্মৃতি অম্লান চত্বর থেকে পথসভা বের হয়। বিকেলে ঠাকুরগাঁওয়ে জনসভায় বক্তব্য দেওয়ার কথা বিএনপির মহাসচিবের। এখন আপনাদের অত্যন্ত কঠিন সময়, এই সময় এই বিপ্লবকে যদি আমরা সংগত করতে না পারি তাহলে আবার অন্ধকারে তলিয়ে যেতে হবে। কথা মনে রেখে দয়া করে কাউকে কোন রকম উশৃঙ্খলতা, কারোর উপর আক্রমণ, হামলা এসব করতে দেবেন না। আপনারাও কোনো এমন কোনো কথা বলবেন না যে কথাটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেবে। নতুন যে সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে, যারা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তারাই সরকার গঠন করবে। ঠাকুরগাঁওয়ে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। কিছুক্ষণ পরেই যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে গড়িয়া কলেজ মাঠে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলা 3:30টার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁওয়ের এই গড়িয়া কলেজ মাঠে বিএনপির সংসদীয় সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যদি দেখছি যে বেলা 1:30টার পর থেকে কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন বিএনপি তারা কিন্তু এই মাঠে আসতে শুরু করেন এবং শুধু এই গড়িয়ার মানুষজনেই না, যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও এসেছেন এবং বিএনপির বিভিন্ন স্তরে যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই গড়িয়া কলেজ মাঠের যে ঐক্য সম্প্রীতি সমাবেশ
সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চলমান পরিস্থিতি নিয়ে তিনি আসলে বক্তব্য দেবেন এবং তার বক্তব্য শুনবার জন্য কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন, বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের যারা কর্মী রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে এই মাঠে এসেছেন এবং তারা কিন্তু অবস্থান করছেন। এবং এখন কিন্তু আমরা যদি দেখছি যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চে কিন্তু জেলা বিএনপির অনেক নেতাই কিন্তু এসেছে এখন পর্যন্ত এবং তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তারা যেটি বলছেন যে 5 আগস্ট যে সরকার পতন হয়েছে, বাংলাদেশের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে ধরে রাখার জন্য যে সম্প্রীতি, সেই সম্প্রীতি ধরে রাখার জন্য কিন্তু আজকে তাদের এই সম্প্রীতির সমাবেশ। এবং তারা যেটি বলছেন যে এই সমাবেশকে তারা আসলে এই সমাবেশ থেকে যে বার্তাটি পৌঁছে দিতে চান সেটি বাংলাদেশের যারা নাগরিক রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা সকলেই আসলে এই বাংলাদেশের নাগরিক এবং তারা সকলে এই বাংলাদেশের সন্তান। তাদের কারোর যেন কোনো ভয়ে থাকতে না হয়, তারা কেউ যেন কোনো প্রকার ভীত না থাকে, সেই জন্যই কিন্তু তারা আসলে আজকের এই সম্প্রীতি সমাবেশ করেছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে সমাবেশ স্থল রয়েছে সেই সমাবেশ স্থলে তিনি যোগদান করবেন। এবং আমরা যেটি দেখছি যে এই সমাবেশ স্থল থেকে এরপর কিন্তু আসলে আরও একটি ঐক্য সম্প্রীতি সমাবেশ রয়েছে, সেটি কিন্তু ঠাকুরগাঁর অপর প্রান্তে অর্থাৎ রুহিয়া রয়েছে। সেই রুহিয়া কলেজ মাঠে আরেকটি সমাবেশ রয়েছে বেলা 4টা বা 5টার দিকে, সেটি অনুষ্ঠিত হবে। এবং তার আগে এই সমাবেশ স্থলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন এবং তিনি কিন্তু এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। একই সাথে বর্তমান যে সম্প্রীতির বিনিষ্ট নিয়ে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, তারা সেই যে হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, তাদেরকে পাশে নিয়ে আসলে তারা এই যে সমাবেশ সেটি কিন্তু তারা আসলে সুস্থ ঠিক করেছেন। এবং আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষ তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগানে কিন্তু এই গড়িয়া কলেজ মাঠে আসছেন, অনেকে জাতীয় পতাকা নিয়ে আসছেন, অনেকের যে মাথা সেই মাথায় কিন্তু আসলে পতাকা লাল কাপড় বেঁধে কিন্তু তারা আসলে আজকে স্বতঃস্ফূর্তভাবে এই যে আজকের সম্প্রীতি সমাবেশ, সেই সম্প্রীতি সমাবেশে তারা কিন্তু আসছেন। এবং আমরা যদি দেখছি যে নেতাকর্মীরা যেটি বলছেন যে দীর্ঘদিন পরে আসলে দেশের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান হওয়ার পর তাদের এই প্রথম যে ঐক্যের সমাবেশ, সেই সমাবেশে তারা এসেছেন এবং তাদের যে বাদ ভাঙা উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে, বিএনপির বিভিন্ন স্লোগান দিচ্ছে, একই সাথে আওয়ামী বিরুদ্ধে অনেক স্লোগান দিচ্ছে। তারা যেটি বলছে যে এই ঐক্যের যে বাংলাদেশ, এই ঐক্যের বাংলাদেশে আসলে সম্প্রীতি আসলে নষ্ট করা যাবে না, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ সমানভাবে এখানে বাস করবে, সেটি কিন্তু সেই বার্তাতে কিন্তু তারা আসলে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং তারা যেটি বলছেন যে সাধারণ মানুষের পাশে তারা আসলে বিএনপি আছেন, বিএনপির নেতাকর্মীরা আছেন এবং তারা বলছেন যে এই বিএনপির যে আজকের যে সমাবেশ, এই সমাবেশ থেকে তারা যে বার্তাটি দিতেছেন সেটি একেবারে স্পষ্ট, অর্থাৎ ঐক্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, সাধারণ মানুষ যারা রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এক বাংলাদেশের নাগরিক, কেউ যেন কোনো প্রকার ভয় না থাকে, এই বার্তাটি তারা আসলে পৌঁছে দিতে চান। তো এই ছিল ঠাকুরগাঁ গড়িয়া কলেজ মাঠ থেকে সবশেষ। বিএনপির সমাবেশের সবশেষ জানতে সরাসরি ছিলাম ঠাকুরগাঁওয়ে। বিভাগীয় সময় আরও থাকছে। রংপুরে জনপ্রিয় হয়ে উঠেছে কংক্রিট ব্লক, অবকাঠামো মজবুত হচ্ছে ইটের চেয়ে বেশি। অর্থ সাশ্রয়ী বলছেন ব্যবহারকারীরা, পরিবেশ রক্ষায় ব্যবহার বাড়ানোর তাগিদ। 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজধানীর টিএসসিতে সমবেত হয়েছেন। সেখানে আছেন রিপোর্টার মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সপ্তাহব্যাপী কর্মসূচিটি সেটি কিন্তু আজ বেলা 3টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্য যেটি রয়েছে সেখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী এসে জড়ো হচ্ছে। একটু জানিয়ে রাখি যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে রেজিস্ট্যান্স উইক, অর্থাৎ এই কর্মসূচিটি কিন্তু এই পুরো সপ্তাহব্যাপী চলবে। এবং বিশেষ করে যদি বলি যে এই কর্মসূচির মূল উদ্দেশ্য অর্থাৎ আজকে কিন্তু যেই কার্যক্রমগুলো রাখা হয়েছে, একটু যদি বলি যে এখানে কিন্তু তারা এখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগান দেওয়ার পর তারা যেটি বলছেন যে তারা একটি রোড মার্চ কর্মসূচি আসলে পালন করবেন। এই রোড মার্চ কর্মসূচি থেকে তারা এখান থেকে শহীদ মিনারে যাবেন। সেই শহীদ মিনারে গিয়ে তাদের যারা আসলে শহীদ হয়েছেন তাদের প্রতি অর্থাৎ তাদের স্মরণে 1 মিনিট আসলে নীরবতা পালন করবেন এবং দোয়া ও প্রার্থনা করবেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। যদি বলি যে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি 3টায় শুরু হলেও এখনও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও আমরা দেখেছি যে তারা এখানে এই কর্মসূচি
কর্মসূচিতে অংশ নিয়েছে এবং এই কর্মসূচির মাধ্যমে 4 দফা দাবি তারা এখানে পেশ করেছেন। অর্থাৎ এই 4 দফা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা এই টানা 1 সপ্তাহ রাজপথে থাকবেন। শুধু এখানেই নয়, এর পাশাপাশি সারা দেশেই কিন্তু এই কর্মসূচির পালনের জন্য তাদেরকে বলা হয়েছে। অর্থাৎ এই কর্মসূচি থেকে যে প্রধান যে দাবিগুলো রয়েছে আসলে একটু যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে অর্থাৎ তাদের যে আন্দোলন ছিল, অর্থাৎ 1 দফা দাবি আদায়ে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে গণঅভ্যুত্থানের আন্দোলন যেটি ছিল সেখানে তাদের উপর হামলা করা হয়েছে। সেই হামলায় আসলে যারা নিহত হয়েছেন সেই প্রেক্ষিতে কিন্তু প্রতিটি নিহতের ঘটনায় কিন্তু তারা হত্যার বিচার দাবি করছেন। বিশেষ করে কিন্তু বলা হচ্ছে যে আসলে তখনকার যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা সরকারের বিচার চাচ্ছেন, এটি আসলে প্রধান দাবি এবং এর পাশাপাশি সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সকলেরই কিন্তু আসলে বিচার দাবি করছেন। তো এই ছিল এই রাজু ভাস্কর্য থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। 4 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ জানতে সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে। নানা রঙের আলপনায় এখন দৃষ্টিনন্দন ঠাকুরগাঁওয়ের প্রতিটি অলিগলির দেয়াল। শহরের টাঙ্গন ব্রিজ, সত্যপীর ব্রিজ, কলেজপাড়া সহ বিভিন্ন স্থানে আলপনা আঁকছেন শিক্ষার্থীরা। আলপনা ও লেখনের মাধ্যমে জুলাই মাসে ছাত্র জনতার উপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছে তা তুলে ধরছেন তারা। একটা ভিন্ন স্থাপনা দেয়ালে রাজনৈতিক দলের প্রচারণা ও বিভিন্ন পোস্টারে গেলেও সেগুলো এখন নতুন রূপে সেজেছে। জানান দিচ্ছে আগামীর সুদিনের বার্তা। মনে করিয়ে দেওয়া হয়েছে জুলাইয়ের স্মৃতিচারণ। আষাঢ় শ্রাবণ মাসে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় সেচ সংকট দেখা দিয়েছে দিনাজপুরে। এ কারণে ব্যাহত হচ্ছে আমন আবাদ। পানির চাহিদা পূরণে জেলা জুড়ে চালানো হচ্ছে 36,000-এর বেশি সেচ পাম্প। তবে বাড়তি খরচ হওয়ায় উৎপাদন খরচ বাড়বে বলে জানান কৃষক। আর পাম্পের মাধ্যমেই সেচ চালু রেখে ধান চাষে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। গোলাম নবিদুল আলের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। জমি তৈরি করে রোপণ করা হচ্ছে ধানের চারা। তবে রোপণ করা ক্ষেতে পানির অভাবে মাটি ফেটে চৌচির। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হয়নি দিনাজপুরে। এ কারণে পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে ধান খেতে। স্বাভাবিক সময়ে আষাঢ় মাসে 500 মিলিলিটার বৃষ্টিপাত হলেও চলতি বছর 350 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। জুলাই মাসে 328 মিলিলিটার ও আগস্ট মাসের প্রথম 12 দিনে 143 মিলিলিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। বর্তমানে জেলা জুড়ে চালানো হচ্ছে 36,000-এর বেশি সেচ পাম্প। তবে বাড়তি খরচ হওয়ায় উৎপাদন খরচ বাড়বে বলে জানান কৃষক। খুব রোদ, খুব তাপ, জমি মানে শুকাই ফাটে গেছে। সেচ দিয়ে ধান লাগাচ্ছি, লাগানোর খরচা বেশি হয়ে যাচ্ছে। এভাবে আমাদের আবাদ করিয়া পোষায়, তেলের যে দাম, আমনে যেন কৃষকরা ন্যায্য মূল্য পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে, যাতে কৃষকরা যেন ক্ষতির মধ্যে না পড়ে। তবে কৃষি বিভাগ বলছে বৃষ্টি না হলে আমন উৎপাদনে পাম্পের মাধ্যমে সেচ দেওয়ার বিকল্প নেই। বৃষ্টিপাত যদি কম হয় বা একেবারেই না হয় বা হতে দেরি হয়, তাহলে আমাদের আবাদটা ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। আমরা আমাদের সেচ যন্ত্রগুলি যেভাবে বড় ফসলটা আবাদ করলাম, আমরা সেচ যন্ত্রগুলি চালু করে সেভাবে যদি সেচ দিতে পারি তাহলে ফসলটা আমার স্বাভাবিক থাকবে, ভালো হবে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,850 হেক্টর জমি। সময় সংবাদ, দিনাজপুর। রংপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইটের বিকল্প কংক্রিট ব্লক। ব্যয় সাশ্রয়ী এই ব্লক ব্যবহার করে নির্মিত অবকাঠামো হচ্ছে অনেক বেশি মজবুত। সংশ্লিষ্টরা বলছেন পরিবেশ রক্ষায় ব্লক ইট হয়ে উঠছে অপরিহার্য। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরায়ন, যার ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইটের ব্যবহার। পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছর প্রায় 3,000 কোটি পোড়া ইট উৎপাদন করা হয়। গবেষণা বলছে এই পোড়া ইট তৈরিতে বছরে বায়ুমণ্ডলে যুক্ত হচ্ছে প্রায় 16 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড, আর নষ্ট হচ্ছে প্রায় 13 কোটি টন কৃষি জমির উর্বর মাটি। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও প্রতিবেশ। এসব ক্ষতি থেকে রক্ষা পেতে ধাপে ধাপে সরকারি কাজে শতভাগ ব্লক ইট ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয় 2019 সালে। তারপর থেকেই বাড়তে থাকে ব্লক ইট ব্যবহার। গত 3 বছরে রংপুর বিভাগে গড়ে উঠেছে 28টি ব্লক ইট কারখানা। মাটির ভাটার থেকে আমরা খুব ভালো আছি এখানে। পোড়ামাটি তো আপনার পরিবেশের ক্ষতি করছে, আমাদের কৃষি উর্বর মাটিগুলো নষ্ট করছে। স্বয়ংক্রিয় মেশিনে উৎপাদিত এসব ইট তৈরিতে মাটি, কয়লা এবং কাঠের ব্যবহার না থাকায় নির্গত হচ্ছে না ধোঁয়া। 30% ব্যয় সাশ্রয়ী, একই সঙ্গে তুলনামূলক বেশি মজবুত ও টেকসই। তবে বাজার সম্প্রসারিত না হওয়ায় প্রচারণায় সরকারকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। 2028 সালের মধ্যে আমরা 100% হলো ব্লক এবং লঘু ব্লক এবং সলিড ব্লক এটার উপরে গভর্নমেন্ট চলে আসবে।
আসলে গভর্নমেন্ট বলতেছে, বাস্তবে কিন্তু এটা সারা আমরা পাচ্ছি না মাঠ থেকে। সংশ্লিষ্টরা বলছেন মাটি পোড়ানো লাল ইট উৎপাদনে যে পরিমাণ পরিবেশের ক্ষতি হচ্ছে সে তুলনায় কনক্রিটের এসব ইট অনেক বেশি পরিবেশ বান্ধব। যতক্ষণ পর্যন্ত আমরা ব্লকে যেতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমাদের এই পোড়া ইট এটি আমরা ব্যবহার করছি। তবে এই সরকারের যে নির্দেশনা আমরা চেষ্টা করে যাচ্ছি যে উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে হয়তো ওই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে। পরিবেশ রক্ষায় দেশে পোড়া ইট ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে সকল ক্ষেত্রে ব্লক ইট ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক সহযোগিতায় এখনও শিক্ষার্থীরা। কর্মচাঞ্চল্য ফিরছে সব থানায়। পুলিশ কাজে ফেরায় জনমনে স্বস্তি। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো রেলপথ। আজ চলছে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। প্রথম দিনে যাত্রী সংখ্যা কম, খুশি সবাই। এবং অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বিএনপি। নীলফামারীতে মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে চলছে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।